এ যেন এক নতুন বাংলাদেশ। বিএসএফ এর চোখে চোখ রেখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বদলা হিসেবে গ্রামবাসীরা তুলে নিয়ে আসলো দুই ভারতীয়কে। বাংলাদেশের সীমানায় ঢুকে ধান কাটা অবস্থায় বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় দুই নাগরিককে বাংলাদেশে ধরে এনে আটক করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে বিজিবির হাতে তুলে দেয় ওই গ্রামবাসী। তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে। গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। ভারত আর বাংলাদেশ দুই দেশের ইতিহাসে যেমন কথিত ঘনিষ্ঠতা আছে, তেমনি রয়ে গেছে পুরনো ক্ষত। এবার সেই সম্পর্কে ছায়া ফেলেছে ঠান্ডা যুদ্ধের ছাপ। অবাক করা কাণ্ড, ভারত পাক যুদ্ধের আবহে এবার বাংলাদেশ তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবার ইউনুসের মুখেও যুদ্ধের কথা, নিজ দেশে যুদ্ধ প্রস্তুতি শুরু করার বার্তা দিয়েছেন। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভারত যে ভয় ছিল সেটাই সত্যি হতে চলেছে। ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় এবার বাংলাদেশের সামরিক বাহিনীকেও যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আদেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের ঝাঁপিয়ে পড়া নিয়ে এতদিন আতঙ্কিত ছিল ভারত। কাশ্মীরের জঙ্গি হামলার সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে এমন অভিযোগ করে এসেছিল পশ্চিমবাংলার মিডিয়া। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের উপরও সার্জিক্যাল স্ট্রাইক করার হুমকি দেয় দাদারা। ভারতীয়রা ভেবেছিল বাংলাদেশ তাদের হুমকিতে ভয় পেয়ে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করে দিবে। ভারতের ধারণাকে ভুল প্রমাণ করে বাংলাদেশের সামরিক বাহিনীকে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের উপর ভারত চোখ তুলে তাকালে নতুন বাংলাদেশ চুপ করে সহ্য করবে না, এমন বার্তাই দিয়ে দেওয়া হলো। ভারত আজ তার নিজেরই আকাশপথ বন্ধ হয়ে নাকানি চুবানি খাচ্ছে। পাকিস্তান এমন এক মারাত্মক কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। এক নতুন বাংলাদেশ। বিএসএফ এর চোখে চোখ রেখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বদলা হিসেবে গ্রামবাসীরা তুলে নিয়ে আসলো দুই ভারতীয়কে। বাংলাদেশের সীমানায় ঢুকে ধান কাটা অবস্থায় বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় দুই নাগরিককে বাংলাদেশে ধরে এনে আটক করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা। 2 মে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজন সীমান্ত এলাকায় ঘটে এই ঘটনা। আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে, ওই ধানটা ইন্ডিয়ার পাশেই দুই সংযোগ একটু উঁচুতে ধানটা মারতেছিল। মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ বাসে ধরে নিয়ে যায়। তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে। গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর 12টার দিকে 320 মেন পিলারের সাব পিলার 9 ও 10-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। ঘটনা, আমাদের ছেলেপিলে বাংলাদেশে ধান কাটতেছিল, ধান কাটার পর ধান মারতেছিল। ধান মারার সময় বিএসএফ এসে আমাদের ছেলেগুলোকে দুইজনকে ধরছে, বাকি গালা পালাই গেছে। আমাদের লোকজনকে যেমন 2টা ধরেছে, ওদেরকে আমরা 2টা ধরে রাখছি। এটা আমরা যেন আমাদের গুলোকে ছাড়ে, ওদেরকে ছাড়ে দেবো, এটা মনে করে আমরা ধরে রাখছি। নাম বলো, কি নাম? ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থলে পৌঁছেছে এবং সমস্যা নিরসনে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পাশাপাশি আরো জানা গেছে, আটককৃত ভারতীয় নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এটি হচ্ছে আমার 6 নম্বর ওয়ার্ড ধর্মজান বলে, ধর্মজানির এই কারুলিয়াপাড়া গ্রামের এনামুল এবং ইসলাম এবং এনামুল এরা ওই মানুষের জমিতে ধান কাটতে গেছে। যাওয়ার পরে ওরা এই যে নরার মধ্যে ধানটা ছিল, এটা হচ্ছে পানি উঁচাতে উঠে ধানটা মারতে গেছে। আর বিএসএফ আসে আজকেই দুপুর 12:23 আসে, ওদেরকে উঠে নিয়ে চলে যায়। এবং তাৎক্ষণিকভাবে তো আমরা বিজিবিকে জানাই, বিজিবি 42 বিজিবির যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে জানাই, এরা তাৎক্ষণিক এসে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। উল্লেখ্য, দিনাজপুরের বিভিন্ন সীমান্তে মাঝে মধ্যেই বিনা উস্কানিতে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। এর আগে গত 24 জানুয়ারি বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এছাড়া গত 16 এপ্রিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার
24 বছর বয়সী যুবক হাসিবুল আলমকে বাংলাদেশের ভেতরে ঢুকে গুলি করে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে বিএসএফ এর 2 সদস্য বিজেপি সদস্যদের পায়ে ধরে মাপ চাওয়ার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত আর বাংলাদেশ দুই দেশের ইতিহাসে যেমন কথিত ঘনিষ্ঠতা আছে, তেমনি রয়ে গেছে পুরনো ক্ষত। এবার সেই সম্পর্কে ছায়া ফেলেছে ঠান্ডা যুদ্ধের ছাপ। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ঢাকাকে বিপদে ফেলতে মরিয়া দিল্লি, তবে ঢাকাও ছেড়ে কথা বলছে না। কড়াইগঞ্জে মিটিয়ে দিচ্ছে সব হিসেব নিকেশ। ভারত হঠাৎ করে বন্ধ করে দিল বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা। প্রতিক্রিয়ায় ঢাকা স্থলপথে বন্ধ করে দিল ভারতীয় সুতা আমদানি। বাণিজ্যের পথ রুদ্ধ, উত্তেজনা তুঙ্গে। শেখ হাসিনা পালানোর পর এখন নির্বাসনে ভারতে। ঢাকা বলছে ফিরিয়ে দাও তাকে, দিল্লি বলছে তা কখনো সম্ভব নয়। ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এখন স্পষ্টভাবে বাণিজ্যে প্রতিফলিত হচ্ছে। মাসব্যাপী বাকযুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের পর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বাণিজ্য সীমাবদ্ধতা আরোপ করেছে দুই প্রতিবেশী রাষ্ট্র। ভারত হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয়, যার মাধ্যমে তৈরি পোশাক পণ্য ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হতো। ভারতের তরফ থেকে বলা হয় এই সিদ্ধান্ত বন্দর ও বিমানবন্দরে ভিড়ের কারণে নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক টানাপোড়েনই এর পেছনের মূল কারণ। জবাবে বাংলাদেশ গত মাসে ভারত থেকে সুতা আমদানি ঠেকাতে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকেই সম্পর্কের অবনতি হচ্ছে। শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে বর্তমানে ভারতের নির্বাসনে রয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের দায়িত্বে রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগ এনে তার প্রত্যর্পণ দাবি করেছে। তবে ভারত সরকার এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দুই দেশের মধ্যে সম্পর্কের এই অবনতির সরাসরি প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এদিকে ডক্টর ইউনূসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া কিছু মন্তব্য ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মাঝে উদ্বেগ তৈরি করেছে। তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সাগরগামী প্রবেশদ্বার বাংলাদেশই। তার এই মন্তব্যকে অনেকেই ভারতের চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের কৌশলগত দুর্বলতা তুলে ধরার ইঙ্গিত হিসেবে দেখছেন। চীন ও বাংলাদেশের যৌথ প্রকল্পে তিস্তা নদীতে $1 বিলিয়ন বিনিয়োগের কথাও এই সফরে উঠে এসেছে, যা ভারতের দৃষ্টিতে আরো উদ্বেগের কারণ। বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন, ইউনূসের বক্তব্যকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। এটি মূলত আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছিল। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টাও দিল্লির কূটনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি করেছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফর ছিল গত 15 বছরের মধ্যে প্রথম। এই সফরে কিছুদিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর স্থগিত হয় কাশ্মীরের জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতির কারণে। মানুষে মানুষে গড়ে ওঠার সম্পর্কেও প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক উত্তেজনার। ভারতীয় ভিসা নীতিতে কড়াকড়ি আরোপের ফলে প্রতিদিন ভিসা দেওয়ার সংখ্যা 80% বেশি কমে গেছে। প্রতি বছর 2 মিলিয়নেরও বেশি বাংলাদেশি চিকিৎসা, ব্যবসা, পর্যটন ও শিক্ষার জন্য ভারত ভ্রমণ করতেন, আর এতে টান পড়েছে ভারতের অর্থনীতিতে। ভারত আজ তার নিজেরই আকাশপথ বন্ধ হয়ে নাকানি চোবানি খাচ্ছে। পাকিস্তান এমন এক মারাত্মক কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসিয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আর এই পদক্ষেপ ভারতের অহংকারে এমন চির ধরিয়েছে যার মেরামত আর সহজে সম্ভব না। এই আঘাত ভারতের অর্থনীতি, আন্তর্জাতিক যোগাযোগ আর বৈদেশিক বাণিজ্যের উপর সরাসরি প্রবল আঘাত। আধুনিক বিশ্বে আকাশপথ দেশের যোগাযোগ ব্যবস্থার শিরদাঁড়া। আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন, কূটনৈতিক সম্পর্ক সবকিছুর মূলে রয়েছে দ্রুত আকাশপথ। আর সেই আকাশপথ যখন এক ঝটকায় বন্ধ হয়ে যায়, তখন যে ক্ষতি হয় তা কোটি কোটি ডলারের হিসাব ছাড়িয়ে যায়। পাকিস্তান ভারতের জন্য ঠিক তাই করেছে। তাদের পুরো আকাশপথ নিষিদ্ধ করেছে আর ভারতের বিমান সংস্থাগুলোকে পাঠিয়ে দিয়েছে চরম সংকটে। ঘটনার শুরু কাশ্মীরের পহেলগামে হামলা থেকে। সেখানে 26 জন নিহত হওয়ার ঘটনার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয় মোদী সরকার। ভেবেছিল পাকিস্তান নিশ্চুপ থাকবে, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানও পাল্টা জবাব দিল। আর সেটা এত শক্তিশালী ছিল যে ভারতের বিমান যোগাযোগের চাকা একদম থেমে গেল। পাকিস্তান এক ঘোষণাতেই ভারতের বিমানগুলোর জন্য আকাশ বন্ধ করে দিল। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোতে এখন ভারতের বিমানগুলোকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে। ফলাফল, ভ্রমণের সময় দ্বিগুণ, খরচ বেড়েছে অর্ধেকেরও বেশি, জ্বালানি ব্যয় বেড়েছে, যাত্রীদের বিড়ম্বনা বেড়েছে, আর ভারতের বিমান সংস্থাগুলো মারাত্মক লোকসানের মুখে পড়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো প্রকাশ্যে স্বীকার করেছে
তারা এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। এয়ার ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তানের আকাশপথ বন্ধের কারণে তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সময় বেড়েছে, জ্বালানি খরচ বেড়েছে, যাত্রী সেবার মান কমে গেছে। ইন্ডিগো বলছে তারা কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভারতের বিমান শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে ভারতের বৈদেশিক ব্যবসাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিমানের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল ধাক্কা লেগেছে। যে ভারত নিজেদের বিশ্ব গুরু বলে চিৎকার করত, সেই ভারতের আজ বিমান বন্দরগুলো ফাঁকা পড়ে আছে। কাস্টমসের লাইনে পচে যাচ্ছে মালামাল। ভারতের অভ্যন্তরীণ মিডিয়াও আজ চিৎকার করে বলছে পাকিস্তান ভারতের ফুসফুসে সরাসরি ঘুষি মেরেছে। এয়ার ইন্ডিয়ার ভেতরে এখন ব্যাপক আর্থিক সংকট। একের পর এক ফ্লাইট বিলম্বিত হচ্ছে, যাত্রী কমছে, টিকিটের দাম বাড়ছে। ভারতের সাধারণ মানুষ আজ রাগে ফেটে পড়ছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়েও ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো দেখছে কিভাবে ভারত নিজের অহংকারে নিজেদের গলা টিপে ধরছে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো এখন ভাবছে ভারতের উপর নির্ভর করা কতটা বিপজ্জনক হতে পারে। পাকিস্তান এখনো কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি। ভারত যদি আগ্রাসী নীতি না ছাড়ে তবে এই নিষেধাজ্ঞা আরো দীর্ঘ হবে। এর মানে হলো ভারতের বিমান সংস্থাগুলো আরো বড় আর্থিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। ভারত সরকারের অযোগ্যতা আজ পুরোপুরি নগ্ন হয়ে গেছে। আগ্রাসী নীতি, অযৌক্তিক দম্ভ এবং কূটনৈতিক অদক্ষতা সব মিলিয়ে ভারত আজ নিজেদেরই সর্বনাশ ডেকে এনেছে। পাকিস্তান কোনো যুদ্ধের ঘোষণা ছাড়াই ভারতের বুকের মধ্যে এমন ভাবে ছুরি বসিয়েছে যার রক্তক্ষরণ এখনো থামেনি। আর ভারতের জন্য এই ক্ষত দ্রুত সারানোর কোনো উপায় নেই। পাকিস্তান যেভাবে ভারতের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, এটা ছিল ভারতের উপর এক পরিকল্পিত কৌশলগত হামলা। এবং আজকের বাস্তবতা হচ্ছে সেই হামলায় ভারতের বিমান চলাচল, বৈদেশিক বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ সবকিছু এক ভয়ঙ্কর অচলাবস্থার মুখে এসে দাঁড়িয়েছে। ভারতের আকাশপথ এখন যেন এক শ্বাসরুদ্ধ, অবরুদ্ধ চিত্র, যেখানে প্রতিদিনই ক্ষতির অঙ্ক বেড়ে চলেছে কোটি কোটি ডলার করে। অবাক করা কাণ্ড, ভারত পাক যুদ্ধের আবহে এবার বাংলাদেশ তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবার ইউনূসের মুখেও যুদ্ধের কথা, নিজ দেশে যুদ্ধ প্রস্তুতি শুরু করার বার্তা দিয়েছেন। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভারত যে ভয়ে ছিল সেটাই সত্যি হতে চলেছে। ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় এবার বাংলাদেশের সামরিক বাহিনীকেও যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আদেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের ঝাঁপিয়ে পড়া নিয়ে এতদিন আতঙ্কিত ছিল ভারত। কাশ্মীরের জঙ্গি হামলার সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে এমন অভিযোগ করে এসেছিল পশ্চিমবাংলার মিডিয়া। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের উপরও সার্জিক্যাল স্ট্রাইক করার হুমকি দেয় দাদারা। ভারতীয়রা ভেবেছিল বাংলাদেশ তাদের হুমকিতে ভয় পেয়ে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক ছিন্ন করে দিবে। ভারতের ধারণাকে ভুল প্রমাণ করে বাংলাদেশের সামরিক বাহিনীকে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উপর ভারত চোখ তুলে তাকালে নতুন বাংলাদেশ চুপ করে সহ্য করবে না, এমন বার্তাই দিয়ে দেওয়া হলো। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অবাক করা কাণ্ড, ভারত পাক যুদ্ধের আবহে এবার বাংলাদেশ তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর অন্যদিকে এবার পিছু হটতে দেখা গেল আমেরিকাকে, এবং দেখা গিয়েছে ইতিমধ্যেই ভারতের যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা, পুলওয়ামা থেকে পেহেলগাঁও একের পর এক সন্ত্রাসবাদী হামলা আর বরদাস্ত করবে না ভারত। আর শেষ মুহূর্তের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। আর এর মাঝেই দেখা যাচ্ছে এবার ভারত পাক যুদ্ধ ঠেকাতে তৎপর হয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবাক করা কাণ্ড, ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। অন্যদিকে উল্টো পথে হাঁটতে শুরু করলো আমেরিকা। ভারত পাক যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা, পুলওয়ামা থেকে পেহেলগাঁও একের পর এক সন্ত্রাসী হামলা আর বরদাস্ত করবে না ভারত। তাই পাকিস্তানের বিরুদ্ধে এবার যুদ্ধের প্রস্তুতি শুরু ভারতীয় সেনার। শেষ মুহূর্তের প্রস্তুতি, একই দিনে একাধিকবার বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী। তবে এবার এই যুদ্ধ ঠেকাতে তৎপর আমেরিকা। এবার ইউনূসের মুখেও যুদ্ধের কথা। বুধবার বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আকাশ বিজয় মহড়ায় প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মাধ্যমে নিজ দেশে যুদ্ধ প্রস্তুতি শুরু করার বার্তা দিয়েছেন। বর্তমান বিশ্বে চারিদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব না বলে মন্তব্য করেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমি যুদ্ধ বিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ছে। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে কেউ আঘাত হানলে ছেড়ে কথা বলবে না বাংলাদেশও। রাষ্ট্র ক্ষমতায় এখন আর ভারতের আজ্ঞাবহ সরকার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ জানে
কিভাবে ভারতকে মোকাবেলা করতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে এটি আর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাই যুদ্ধের আগাম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীও। গণ অভ্যুত্থানের পর থেকেই ভারত নতুন বাংলাদেশকে অশান্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে পাল্টা প্রতিশোধ নিতে হবে। ভারত বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশের উচিত পাকিস্তানের পক্ষ নেয়া। সুযোগ আসতে পারে বাংলাদেশের সাথে হওয়া ঐতিহাসিক অন্যায়ের বদলা নেয়ার। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটা মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলামী। এই মহাসমাবেশে অনেকগুলো দাবি এসছে, অনেকগুলো কথা এসছে, অনেক ঘটনা ঘটেছে। সেগুলো আসলে আমরা কিভাবে দেখব, কি ইম্প্যাক্ট পড়ছে, এবং সবচেয়ে জরুরি কথা, মাঠে নেমে কি অর্জন করতে চাইল হেফাজতে ইসলামী। আমাদের মনে পড়ে নিশ্চয়ই 2013 সালের সেই শাপলা চত্বরের মহাসমাবেশের সময়, সে সময় একটা বিশেষ উদ্দেশ্যে তারা যেমন মাঠে নেমেছিলেন, এবারও নামলেন। এবার শেষ মুহূর্তের হাইপ হচ্ছে এটা যে নারী বিষয়ক কমিশন যেটা সরকার তৈরি করেছে তার রিপোর্ট বাতিলের দাবিতে, সেই কমিশন বাতিলের দাবিতে তারা নেমেছেন। যদিও এই 3 মে ঢাকায় তারা মহাসমাবেশ করবেন সেটা আরও আগেই সম্ভবত নির্ধারিত ছিল, চিটাগংয়ে এটা ঘোষণা দেওয়া হয়েছে, তখন ওই রিপোর্টটা আসলে প্রকাশিত হয়নি। অনেক কথা হয়েছে, অনেকজন অনেকভাবে এই সমাবেশে বক্তৃতা করেছেন, অনেকের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে, বাইরে ঘটা 2-1টা ঘটনা নিয়েও তীব্র বিতর্ক হয়েছে, অনেকে না জেনে মন্তব্য করেছেন। যেমন শেখ হাসিনার একটা কুশপুত্তলিকাতে যেটা ফাঁসি দেওয়া ছিল প্রতীকীভাবে, সেটায় জুতাপেটা করছেন হেফাজতের সমাবেশে আসা মানুষরা। এটাকে অনেকে নারীর প্রতি তাদের ঘৃণা প্রদর্শন হিসাবে ইন্টারপ্রেট করতে চাইছেন। গ্লোবালি কোথাও কোথাও এটা হতেই পারে এবং ভারত এটাকে সেই চেষ্টা করতে পারে, কিন্তু এটা আদতে শেখ হাসিনার প্রতি ঘৃণা, সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। এবং আমি দেখলাম ফেসবুকে অনেকে না জেনে বা বিস্তারিত না বুঝে এটাকে এভাবে ইন্টারপ্রেট করছেন। কিন্তু বক্তৃতা যা হলো, যেমন হলো, তাতে কি দাঁড়ালো, আমি যদ্দূর ধারণা করতে পারি হেফাজতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা ছিল তাদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা শেখ হাসিনার সময় হয়েছে সেগুলো প্রত্যাহার করা। একজন বক্তাকে বলতে শুনেছি যে তারা তাদের নেতৃবৃন্দকে নিয়ে ডক্টর ইউনূসের সাথে একাধিকবার দেখা করেছেন, বৈঠক করেছেন, তাদের মামলার প্রত্যাহার চেয়েছেন, কিন্তু এখন সেটা হয়নি। আমি এই একটা দাবিতে তাদের সাথে শতভাগ সংহতি প্রকাশ করছি। শেখ হাসিনার সময়ে ট্রুলি বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে মানুষকে হয়রানি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা হতো। এই সরকারের অধীনে এসে পলিটিক্যাল বহু মামলা প্রত্যাহার করা হয়েছে, এমনকি প্রধান উপদেষ্টার মামলাও প্রত্যাহার করা হয়েছে। তাহলে হেফাজতের বিরুদ্ধে অন্যায় মামলাগুলো কেন প্রত্যাহার করা হবে না? এটা খুবই ভাইটাল প্রশ্ন এবং আমি আশা করি সরকার খুব দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবে। কিন্তু যেটা প্রধান হাইপ তৈরি হলো এবং এটাকে কেন্দ্র করেই আমি ধারণা করি বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব পড়বে, সেটা হচ্ছে নারী বিষয়ক একটা কমিশনের রিপোর্টের উপরে ভিত্তি করে তারা কথা বলেছেন এবং শেষে 12 দফা একটা তাদের দাবিনামা পেশ করেছেন। সেগুলোও শুনেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেটা প্রথম একটা কথা একটু জেনারেলি বলি, সেটা হচ্ছে এই মঞ্চ থেকে অত্যন্ত পরিচিত সুপরিচিত মানুষজন, সুপরিচিত ধর্মগুরুরা অত্যন্ত বাজে ভাষায়, অশ্লীল ভাষায় এই কমিশনের মানুষজনকে, সোজা বাংলা যদি বলি, গালাগাল করেছেন। এ ধরনের গালাগাল এই মানুষগুলো যারা বলেছেন তাদের জন্য শোভন নয়। আমরা এরকমভাবে তাদেরকে দেখতে চাই না। এমনকি ধর্মের হেফাজতে ইসলাম, যে ইসলামকে হেফাজত করার কথা তারা বলেন, এ ধরনের ভাষা সেখানেও অ্যাকসেপ্টেবল না। কিন্তু এগুলো হয়েছে, প্রকাশ্যে হয়েছে, এবং আমরা কোনোভাবে কখনো কোনো রকম নিন্দা পর্যন্ত সরকারের দিক থেকে, আমি রাতে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত দেখিনি। অথচ এই কমিশনটা তো সরকার তৈরি করেছিলেন, ওনারা নিজে গিয়ে কমিশন তৈরি করে এই রিপোর্ট বানান। এটা প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ আলোচনা করে এই কমিশন এবং এদের সদস্যদেরকে ঠিক করেছেন এবং তারা মনে করেছেন তারা একটা জেনুইন, তারা তাদের বিচার বিবেচনা প্রয়োগ করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে তারা একটা রিপোর্ট তৈরি করতে পারবেন, সেটা রিলাই করেছেন। কই সরকারকে আমরা দেখিনি পাশে দাঁড়াতে। যে ধরনের হেট স্পিচ ওখানে দেয়া হয়েছে এটা খুব ভয়ঙ্কর, আমি খুব কঠোরভাবে এটা নিন্দা করছি। এরপর বিভিন্ন বক্তব্য এসছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, হেফাজত আবারও বলছি যে মাঠে কেন নামলো। আমি মনে করি এর পেছনে অনেকগুলো কারণ আছে, আমি শেষের দিকে আলোচনা করব। সমস্যা মূলত হয়েছে নারীর, মানে আমাদের ইসলামিক পারিবারিক আইনগুলো নিয়ে নারীর সম্পত্তির উত্তরাধিকার, এটা সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এখানে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়েও তীব্র বিতর্ক আছে, এগুলো আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা একটা জিনিস যেটা পছন্দ করতাম, নারীদের ব্যাপারে যেসব মন্তব্য, যেসব সাজেশন দেওয়া হয়েছে, এগুলো ইসলামের সাথে কোনো ক্ষেত্রে, এমনকি অন্য ধর্মের সাথেও, নারী সম্পত্তির অধিকার যেভাবে বলা হয়েছে সেটা হিন্দু ধর্মের সাথেও সাংঘর্ষিক হয়। সো এই সাংঘর্ষিক ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা, বক্তব্য, বিতর্ক, আলোচনা, কথাবার্তা হতে পারত। মহাসমাবেশ করে এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং ডক্টর ইউনূসকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে যে তার পরিণতি শেখ হাসিনার সাথেও খারাপ হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো তারা হতে পারতো এবং আমরা দেখলে পছন্দ করতাম যে বাংলাদেশে তারা রীতিমতো বাহাসে ডাকছেন এই কমিশনের সদস্যদেরকে, ওপেন একটা ডিবেট হবে যেখানে সব চ্যানেল সেটা লাইভ করবে, তারা তাদের যুক্তি, তাদের আলাপ, তাদের কথাবার্তা বলবেন। এমনকি ইসলামেরও বিভিন্ন রকম চিন্তা আছে, আসলেই আছে। তার প্রমাণ হলো এই মঞ্চে বক্তৃতা করা একজন খুব বিখ্যাত
মানুষ আরেক বিখ্যাত মানুষকে, যিনিও খুব বিখ্যাত ধর্মগুরু, ওয়াজ করেন মানুষকে, লক্ষ লক্ষ মানুষ যারা ওয়াজে যায় তাকে কাফের বলছেন। সো ইসলামের ইন্টারপ্রিটেশনেরও প্রশ্ন আছে এবং অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন করেন, এটাও ভুল না। যাই হোক, এই বিতর্কগুলো, এই আলোচনাগুলো আমাদের সামনে আসতে পারত এবং আমরা একটা বিতর্কের সমাজ চেয়েছিলাম, আলোচনার সমাজ চেয়েছিলাম, সমালোচনার সমাজ চেয়েছিলাম। কিন্তু এই যে সমাবেশ করে বলে দেয় এটা করতে হবে, না হয় সব শেষ করে ফেলা হবে, তারা না হলে তারা আরও 23 তারিখ তারা বিক্ষোভ করবেন, বিভিন্ন বিভাগে সমাবেশ করবেন আগামী 3 মাসের মধ্যে, মানে এই চাপ তারা জারি রাখতে চাইছেন সরকারের উপরে, চাপের মাধ্যমেই এটা বন্ধ করবেন। এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা না। এমনকি বিশেষ করে নারী বা পারিবারিক যে আইনগুলো ইসলামের সাথে প্রাথমিকভাবে কন্ট্রাডিক্ট করছে বলে মনে হয়, যেগুলো বলা হচ্ছে, তারা যেগুলো দেখাচ্ছেন এগুলো ঐচ্ছিক করা হয়েছে, মানে এই আলাপটা অনেকে সরিয়ে রাখছেন। এটা বলা হয়নি যে সরকারের এক্সিস্টিং যে পারিবারিক আইন আছে সেটা থেকে এটা সরিয়ে ফেলতে হবে, কারণ এটা তো ভুল না। সম্পত্তির বন্টনজনিত যে আয়াতগুলো কোরআনে আছে সেগুলো ব্যক্তির মৃত্যুর পর, তাই কেউ কেউ বলেন, আমি এই ব্যাপারে এক্সপার্ট নই, যে জীবদ্দশায় কেউ চাইলে সেটা সমানভাবে বা ভিন্নভাবে করতে পারেন, কারণ মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তির ওনার যিনি সম্পত্তি অর্জন করেছেন তিনি। যাই হোক, আমি সব ডিবেটে ঢুকতে চাইছি না, আমি বলছি এই ডিবেটগুলো নিয়ে আলোচনা হতে পারত। আর ওই যে বললাম, সবসময় একটা সিলেক্টিভ ধরনের বিষয় নিয়েই তারা কাজ করেন, এটাও প্রশ্নের উদ্রেক করে। একটা এত বড় সংগঠন যখন কথা বলবেন তখন এই আলাপটা আসতে হবে, কারণ ইসলামকে হেফাজত করার যখন কথা, ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় নিয়ে যদি তাদের মতদ্বৈততা থাকে, তাহলে তো আসলে একটা ইসলামের শরিয়া স্টেট ছাড়া সেটা সম্ভব না। আমাদের কি চুরি করলে হাত কাটার আইন আছে, অথচ এটা তো কোরআনের বিধান, হাত কাটার আইন নেই তো তাহলে কি সেটার জন্য আমরা কোনোদিন দেখবো তারা মাঠে নামছেন? সুদভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আমাদের আছে সেটা কি ইসলাম সাপোর্ট করে না? তাহলে ইসলাম হেফাজত করার জন্য কি এটাও বাদ দিতে হবে? বিরাট তালিকা করা যায়, আমি বিস্তারিত আলোচনায় ঢুকছি না। তাহলে কি তারা যেভাবে বলছেন, ইসলামকে হেফাজত করার কথা যেভাবে বলছেন, তাহলে তো সেটা দাঁড়ালো এই রকম যে একটা খেলাফত রাষ্ট্র যেখানে ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ চলবে, তাহলে তো সেই কথাটা স্পষ্টভাবে বলে ফেলাই উচিত। না হয় তারা তো চেরি পিক করছেন, কিছু জিনিস নিচ্ছেন, কিছু জিনিস নিচ্ছেন না। এবং বিশেষ করে নারী ঘটিত বিষয়, নারীদের সাথে জড়িত বিষয় যেহেতু এরকমভাবে তারা কথা বলছেন, এটা একটা ভিন্ন ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন নিয়েও আমাদের কথা বলা উচিত হবে। যে কথাটা বলছিলাম যে এখানে অনেকেই বক্তৃতা করেছেন, সেই বক্তৃতার মধ্যে রাজনৈতিক নেতা একজন অন্তত আমাদের চোখে পড়েছে, যার বক্তৃতা আমাদের সামনে এসেছে, জনাব হাসনাত আবদুল্লাহ। তিনি মূলত আওয়ামী লীগকে নিয়ে, তাদের নিষিদ্ধ করা নিয়ে আলাপ করেছেন। ডক্টর ইউনূস আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেশন নিয়ে তাদের ইচ্ছের কথা বলছেন, সেটার বিরুদ্ধে বলছেন। এনসিপি রিসেন্ট টাইমস এটা করছে এবং শেষ মুহূর্তে এসে তিনি এই কমিশনের রিপোর্টও ঠিক পুরো বাতিল করে দিতে বলেছেন, এভাবে না, যেগুলো কনফ্লিক্ট করে এগুলো বিবেচনা করা টরা, এগুলো পুনর্বিবেচনা করা, এরকম বলছেন। কিন্তু যে সমাবেশটা হয়েছে সেখানে যেখানে উনি হাজির হয়েছেন সেটার দাবি ছিল এটা বাতিল করে দেয়া। একটা দল তাহলে একটা কমিশনের রিপোর্ট যেটা এই সরকার করেছে সেই কমিশনের বাতিল করে দেওয়ার সমাবেশে যেতে পারে, তার বক্তব্য সরাসরি না হলেও আমরা ইন্টারপ্রেটভাবেও করতে পারি। তাহলে কি কেউ কোনো কমিশন যদি পছন্দ না করে অন্য কোনো দল সেটা বাতিল করে দিতে পারে? ধরলাম আমরা এভাবে বিএনপির সংবিধান সংস্কার কমিশন যদি পছন্দ না হয়, তাত্ত্বিকভাবে বলছি, তারা বিরাট একটা সমাবেশ, হেফাজতের মতো সমাবেশ তারা করতে পারেন, সারা দেশে করতে পারেন, করে সেটা বাতিল দাবি করতে থাকবেন, প্রশ্ন আসতে পারে। এবং এনসিপি, আমি ধারণা করি যে তারা এই ধরনের একটা কাজ করছেন এবং এখানে একটা ইন্টারেস্টিং বক্তব্য আছে, সেটার সাথে এক ধরনের রেজোনেন্স আছে। জনাব ইনায়েতুল্লাহ আব্বাসী, বিখ্যাত মানুষ, তিনি তার বক্তৃতায় একটা জায়গায় বলছেন, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করবে। মানে জনাব হাসনাত আবদুল্লাহর ওখানে যাওয়াতে মনে হচ্ছে সেই নিয়ন্ত্রণের খানিকটা হয়তো শুরুও হয়ে যাচ্ছে, যে ওখানে না গিয়ে থাকলে এই সমস্যা তৈরি হবে। সেখানে আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান ছিলেন, তিনি যেভাবে বক্তৃতা করেছেন সেই বক্তৃতারও একজন সম্পাদক হিসেবে তিনি সেখানে হাজির ছিলেন এবং সেই বক্তৃতা নিয়েও আলোচনা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। কিন্তু যে কথাটা বলছিলাম, হেফাজত কেন আসলে এটা করছে, আমার কাছে রাদার এটা মোর ইম্পর্টেন্ট মনে হয়। এই সংগঠনটা শেখ হাসিনার সময়, একটা সময় খুবই, বিশেষ করে যখন শাহবাগ হলো, তার কাউন্টার একটা বয়ান হিসেবে তারা বয়ান নিয়ে তারা মাঠে নামেন এবং তারাও মাঠে হাজির থাকেন সেই শাপলা চত্বরের ঘটনার সময়। 5 মে চলেই এসছে, সেই সময় তাদের উপরে যে মারাত্মক ক্র্যাকডাউন করা হয়, তারপর থেকে আসলে হেফাজতে ইসলামের বিরুদ্ধে নানা রকম আপোষের অভিযোগ আসতে শুরু করে। তারা অনেকেই নানান রকম সুবিধা নিয়েছে, তাদের নেতৃস্থানীয়রা, এবং শেখ হাসিনার সাথে তাদের এক ধরনের কোলাবোরেশন তৈরি হয়। নট অনলি দ্যাট, একটা পর্যায়ে শেখ হাসিনাকে সেই বিখ্যাত কওমি জননী উপাধি দিতে দেখা যায়। নট অনলি দ্যাট, আরেকটা জরুরি ব্যাপার আছে। 2 নভেম্বর 2020 ফ্রান্স দূতাবাসে প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাসূলুল্লাহকে অপমান করার প্রতিবাদে সেখানে হেফাজতের মহাসচিব বলেন, আমরা চাই আমাদের সরকার আরও 100 বছর ক্ষমতায় থাকুক, কিন্তু আমাদের দাবি পূরণ করে ক্ষমতায় থাকতে হবে। আমি এর কিছুদিন পর 11 এপ্রিল 2021 হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলছেন, আওয়ামী লীগ আরও 100 বছর 200 বছর রাজত্ব করুক, আমাদের কোনো আপত্তি নেই। হেফাজতে ইসলাম সরকার পতনের আন্দোলন করছে না কাউকে ক্ষমতায় বসানোর জন্য কিংবা নামানোর জন্য হেফাজতের আন্দোলন না, কিন্তু ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলবে না।
খেয়াল করছি আমরা শেখ হাসিনাকে 100 বছর 200 বছর থাকায় আপত্তি নাই, আবার কেউ চান 100 বছর থাকুক। হেফাজতের সর্বোচ্চ নেতৃত্ব, মহাসচিব, আমির, এই ধরনের মানুষজন তারা এই ধরনের আলাপ করছেন। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং শব্দ আছে, কিন্তু ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলবে না। মানে শেখ হাসিনা সরকারের থেকে যা যা করেছেন, বিভৎস চুরি, ডাকাতি, জনগণের অধিকার হরণ, জনগণের অধিকার নষ্ট করা, সেগুলো পাচার করা, মানুষকে বিনা বিচারে হত্যা করা, গুম করা, মিথ্যা মামলা দেয়া, মানে কোনটা ইসলামের পক্ষের কাজ আমি আসলে জানি না। এই যে ইসলাম বিরোধী বলতে স্পেসিফিক 2-4টা বিষয়কে তারা মিন করেন, এই সমালোচনার দায় তাদের নিতে হবে, তাদেরকে ব্যাখ্যা করতে হবে কেন তারা মনে করেন। অথচ শেখ হাসিনা যে অন্যায়ভাবে গায়ের জোরে মানুষের জীবন ধ্বংস করে দিয়ে ক্ষমতায় ছিলেন, এগুলো কি ইসলাম বিরোধী না? আমি তো মনে করি, যতটুকু আমি ইসলাম সম্পর্কে জানি। কিন্তু তারা এগুলো করেছেন, ফলে হেফাজতের ইমেজের এক ধরনের সংকট তৈরি হয়েছে বলে আমি মনে করি। কেউ কেউ বলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হ্যাঁ, এই মামলা প্রত্যাহার করার কথা বলছি, সে কারণেই তারা এমন করেছেন। তাহলে পাল্টা প্রশ্ন, এই দেশের রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, বিএনপি, জামায়াত, বিশেষ করে বিএনপি তো শেষ পর্যন্ত, জামায়াত একটা সময়ের পর নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপি ফাইট করে গেছে, মামলা খেয়ে গেছে। বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদেরকে, ভীষণ বয়স্ক নেতাদেরকে জেলে রাখা হয়েছে, হয়রানি করা হয়েছে, ব্যবসায়ের চাপ দেওয়া হয়েছে, নানান ক্ষতি করে নির্বাচনে আনার চেষ্টা করা হয়েছিল। কই, সরকার সফল হয়নি তো। সেই ঝুঁকি নিয়ে তারা এই লড়াইটা করেছেন। সেই জায়গায় হেফাজতের যে নেতৃত্ব আছে, তাদেরকে আমরা আরও ইমানের দিক থেকে অন্যায়ের বিরুদ্ধে আরও কঠোর হবেন, আমি ব্যক্তিগতভাবে সেভাবে এক্সপেক্ট করি। তারা এই মামলায় কাবু হয়ে যাবেন, মামলায় কাবু হয়ে শেখ হাসিনাকে এন্ডোর্স করবেন। তারা যেই ন্যারেটিভ নিয়ে সামনে আসছেন, তারা ইসলামের হেফাজত করেন, তাদের সাথে কিনা মানায় যে মামলা দিয়েই তাদেরকে এটা করে ফেলা যাবে? আমি ভুল হতে পারি, আমার কাছে মনে হয় না এটা মানায়। কারণ আমাদের সামনে উদাহরণ আছে, এই দেশের মাটিতেই উদাহরণ আছে কীভাবে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে রাজনৈতিক দলের সদস্যরা, বিভিন্ন পর্যায়ের সদস্যরা, সর্বোচ্চ পর্যায়ে। একটা সময় তো একটা পর্যায়ে ধরা হতো না, শেখ হাসিনার সময় কেউ আর স্পেয়ার করা হয় নাই। এই লড়াইগুলো হতে দেখেছি তো আমরা, আমাদের চোখের সামনে হয়েছে। যাই হোক, যেহেতু তাদের এই ধরনের একটা ইমেজ সংকট আছে, আমি মনে করি এখন তারা মাঠে নামতে চাইছেন সেই ইমেজটা দূর করতে, সেই ইমেজটা ছড়িয়ে তারা, যেহেতু নির্বাচন সামনে আসছে, নির্বাচনে তারা একটা ফ্যাক্টর হতে চান। তারা বিভিন্ন এই হেফাজত ইসলামের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা এখানে যখন আসেন সামাজিক সংগঠনের মতো করে কাজ করেন, ফলে রাজনৈতিক দলগুলো বেনিফিটেড হতে চায়, তাদের সেই ইমেজ সংকট কাটিয়ে উঠতে চান এবং তারা সমাজে আবার একটা ফ্যাক্টর হয়ে উঠতে চান। সম্ভবত এবার তাদের নামার কারণ এটা, এবং হেফাজতের এজেন্ডা সেটিংয়ের চেষ্টা আছে, যেটাতে অন্যদেরকে যাতে রেজোনেট করতে হয়, সেই ধরনের চেষ্টা সম্ভবত তারা করছেন। সফল হবেন কিনা ভিন্ন আলোচনা। তারা দীর্ঘদিন এটা করেও খুব বেশি সফল হয়নি, পলিটিক্সের এজেন্ডা তারা সেট করতে পারেনি, ফলে বাংলাদেশে তারা আবারও সফল হবেন বলে আমি বিশ্বাস করি না, কিন্তু তাদের সেই চেষ্টাটা আছে। কিন্তু এই যে নারী বিষয়ক ইস্যুতে তারা নামলেন, আমাদের এই গণ অভ্যুত্থানে নারীদের পার্টিসিপেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানে আমাদের নারীরা যখন মাঠে নেমেছেন, সেই মাঠে নামাটা এটাকে একটা ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের রেভলিউশন বা আপরাইজিং বলে যে ট্যাগ করার চেষ্টা ছিল, সেটাকে ডিবাঙ্ক করা গেছে। সব রকম নারী, হিজাব পরা নারী, নেকাব পরা নারী, সাধারণ পোশাক পরা নারী, জিন্স টি শার্ট পরা নারী, প্রত্যেকে নেমেছে তার মতো করে। এটাই শক্তির জায়গা ছিল। এখন দেখা যাচ্ছে কি, নারী বিষয়ক একটা কমিশনের রিপোর্টের প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে এসে নামছেন, আলটিমেটাম দিচ্ছেন, ডক্টর ইউনূসকে তারা তীব্রভাবে আক্রমণ করছেন। গ্লোবালি যে ন্যারেটিভটা কেউ সেল করতে চান, সেই ন্যারেটিভটা সেল করা ভালো হবে, সুবিধা হবে, কোনো সন্দেহ নেই। অথচ এটা একটা কমিশন রিপোর্ট মাত্র, এটা কিন্তু এখনও এটা আইনে পরিণত হয় নাই। এখনও জানি না সরকার এটা নিয়ে সবার সাথে কথা বলেছেন কিনা। যদি সব রাজনৈতিক দলের সাথে বসতে যান, আমাদের কারো কি মনে হয় ধর্মের সাথে সরাসরি কনফ্লিক্টিং যে ধারাগুলোর কথা বলা হচ্ছে কোনো রাজনৈতিক দল সেটা করবে? আমি মনে করি না। অন্তত যদি তা না করে থাকে, তাহলে এটা নিয়ে এত অতি রিয়াকশন কেন, হাইপার সেন্সিটিভিটি কেন? আর সরকার যদি কারোর সাথে আলোচনা না করে এগুলোকে আইনে পরিণত করতে যেত, তখনও আলাপ করা যেত, কথা বলা যেত, তখনও প্রয়োজনে মাঠে নামা যেত। তার মানে তারা একটা বাহানা চাইছিলেন মাঠে নামার জন্য, এবং সেটাই করলেন। কিন্তু এটা করতে গিয়ে যে বললাম, ওই ন্যারেটিভটা এস্টাবলিশড হচ্ছে। কেউ বলেন যে এরকমভাবে ইন্টারপ্রিটেশন হতে পারে বলে কি আমাদের সবার চুপ থাকতে হবে কিনা। আমি মনে করি আমাদের এই ভলেটাইল অবস্থাতে এই ধরনের বিষয় নিয়ে সতর্ক থাকা দরকার আছে। কারণ এই ধরনের ন্যারেটিভ যত বেশি স্প্রেড করবে, গেড়ে বসবে, সেটা আমাদের জন্য প্রবলেম্যাটিক হবে বলে তো আমি মনে করি অন্তত। সো হেফাজতের এই যে এত বড় শোডাউন, তারা কিছু অর্জন তাদের দিক থেকে হয়তো খুঁজে পাবেন, কিন্তু আমি মনে করি এটা সরকারের জন্য একটা প্রবলেমই তৈরি করলো, আমাদের জাতির জন্য, রাষ্ট্রের জন্য সংকট তৈরি করলো। আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা নিয়ে এবার প্রথম ইন্ডিয়ান মিডিয়াতে, তারপর আস্তে আস্তে ওয়েস্টার্ন মিডিয়াতে এগুলো যেতে শুরু করবে। আমি বলছি না এগুলো করা যাবে না, আমি আবারও বলছি, একেবারে প্রিম্যাচিওর একটা কাজ করা হয়েছে, এটা এখনও ওই পর্যায়ে যাই নাই।
কেউ কেউ বলছেন, এটা একটা কনস্পিরেসি থিওরি, এটা বলেই শেষ করি। আমি একজন দুজনকে লিখতে দেখেছি সামাজিক মাধ্যমে যে ডক্টর ইউনূসই চেয়েছেন কিনা যে এরকম একটা কিছু হোক, যেরকম একটা যেহেতু রিপোর্ট এসছে যেটা বাস্তবায়ন করা সম্ভব না, তাতে এরা মাঠে এনারা নেমে চাপ দিলে সরকার সেটা দেখিয়ে পারবেন এটা সেটা করতে, এটা থেকে দূরে সরে আসতে। আমার কাছে মনে হয় না এটা সরকার যদি বাস্তবায়ন করতে না চায় বাস্তবায়ন না করে থাকতে পারবে, কারণ তাদেরকে কেউ তীব্র চাপ দিচ্ছে না, সমাজে কমিশন হয়তো চাপ দিবে, কোনো রাজনৈতিক দলকে চাপ দিয়ে বলবে যেগুলো করো, সামনে ভোট আছে। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল সেই পথে যাবে, আর কোনো রাজনৈতিক দল যদি করেও থাকে সেটা খুবই ছোট, খুবই নন সিগনিফিক্যান্ট ধরনের সংখ্যার দিক থেকে রাজনৈতিক দল হবে। তার বিনিময়ে এত বড় একটা কেওস তৈরি করা সরকারের কোনো দরকার নেই, বদনাম তৈরি করার কোনো দরকার নেই। সুতরাং এটাকে আমি ঠিক ফিজিবল কোনো প্র্যাকটিক্যাল কনস্পিরেসি থিওরি হিসাবে অ্যাগ্রি করি না। যা হয়েছে ভালো হয়েছে বলে মনে করি না, অপ্রয়োজনে হয়েছে, সত্যিকার অর্থেই বলছি। তাদের সব অধিকার, তাদের সব দাবি দেওয়া সব কিছু করার স্বীকার করে নিয়েও বলছি এটা অত্যন্ত প্রিম্যাচিওর সময় করা হয়েছে। এটা ছাড়াই সংকট হতো না, কিন্তু তারা এটা করলেন তাদের ওই গেইনিংয়ের জন্য, ওটাই মূল উদ্দেশ্য। এটা বাতিল করা মূল উদ্দেশ্য, এটা বাতিল হবে। তবে আমি শুরুতে যেমন বলেছি আমি শেষ করছি আবারও সেই বক্তব্যটা দিয়ে, এটা তাদের এই দাবিটা আমার কাছে অতি ন্যায্য। তাদের বিরুদ্ধে যত হয়রানিমূলক মামলা শেখ হাসিনার সময় হয়েছে, এই 9 মাস পরেও সেগুলো উইথড্র না হওয়া খুবই দুর্ভাগ্যজনক এবং সরকারের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।